আজ 17 আষাঢ় 1433 2 জুলাই 2026 বৃহস্পতিবার। আজ আমি আমার লেখা একটি বই থেকে পাঠ করে শোনাব। আমার মুক্তিযুদ্ধের যে সকল স্মৃতির লেখা বা দ্রব্য আছে, স্মারক আছে, সেগুলা আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আমার মুক্তিযুদ্ধের একটি স্মারক। এখানে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা। আরেকটি স্মারক আছে, এই স্মারকে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা দেবেশচন্দ্র সান্যাল। আমার একটি প্রিন্টেড বই বের হওয়ার অপেক্ষায় আছে। সে বইটির ISBN নাম্বার হয়ে গেছে। এখন প্রকাশক প্রুফ দেখাচ্ছেন। আমরা ভাবছি যে অল্প দিনের মধ্যেই সে বইটি প্রকাশিত হবে। আমার কাছে অন্যান্য আর যে লেখা আছে তার একটি শিরোনাম হলো এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি। এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি। আরেকটি হলো এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্বগাথা। আরেকটি হলো নতুন প্রজন্মের কাছে লেখা এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি। আজ আমি ধারাবাহিকভাবে পর্ব করে করে পাঠ করব এক মুক্তিযোদ্ধার বীরত্বগাথা। 1971 সাল 25শে মার্চ 71 রাত 11:30টার পর পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের অনুমোদন ক্রমে পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান ও পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের নেতৃত্বে অপারেশন সার্চলাইট শুরু হলো। সেই সময়ের বাঙালিদের অবিসংবাদী নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি সৈন্যরা যখন অতর্কিতে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ল, তাদের পরিকল্পনা অপারেশন সার্চলাইট
শুরু করলো। এর মাধ্যমে বঙ্গবন্ধুর সাথে আলোচনার সব পথ বন্ধ হয়ে গেল। পাকিস্তানি হানাদারদের অতর্কিত আক্রমণের কারণে বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ ও অন্যান্যরা যার যার অবস্থান থেকে শুরু করল সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। 26শে মার্চ 71 থেকে শুরু হলো মহান মুক্তিযুদ্ধ। আমি তখন রতনকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। 25শে মার্চ 71 কালো রাত থেকে শুরু হলো পাকিস্তানি সৈন্যদের নৃশংসতা। পাকিস্তানি হানাদারেরা বিশ্বের জঘন্যতম এই নৃশংসতার নাম দিল অপারেশন সার্চলাইট। ঘুমন্ত বাঙালিদের উপর চালালো বিনা বিচারে জ্বালাও, পোড়াও, নির্যাতন, হত্যা ও অন্যান্য মানবতা বিরোধী কাজ। 25শে মার্চ 71 পর আস্তে আস্তে পাকিস্তানি হানাদার সৈন্যরা সারা দেশের অধিকাংশ জায়গায় পাকিস্তানি সৈন্য ক্যাম্প করল। 1970 সালের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে হেরে যাওয়া জামাতে ইসলামী, মুসলিম লীগ ও অন্যান্য ইসলামী রাজনৈতিক দলের অধিকাংশ নেতাকর্মীরা পাকিস্তানের পক্ষ নিল। পাকিস্তানি হানাদার সৈন্যদের সহযোগিতার জন্য পিস কমিটি, রাজাকার, আল বদর, আল শামস ও অন্যান্য বাহিনী গড়ে তুলল। এদেশের অধিকাংশ বিহারি অধিবাসীরা পাকিস্তানি সৈন্যদের পক্ষ নিল। পশ্চিম পাকিস্তানি সৈন্যরা কিছু বিহারি যুবকদের পূর্ব পাকিস্তানের হিন্দু, আওয়ামী লীগ ও স্বাধীনতাকামী নেতাকর্মীদের শায়েস্তা করে আন্দোলন থামাতে হবে বলে সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে মিলিশিয়া হিসেবে নিয়োগ দিয়ে এদেশে নিয়ে এসেছিল। পাকিস্তানি সৈন্যরা সারা দেশে ধরপাকড় করত। পাকিস্তানি সৈন্যরা তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় তারা দেশব্যাপী জ্বালাও, পোড়াও, হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, জোর করে ধর্মান্তরকরণ ও চাঁদাবাজি সহ বিভিন্ন মানবতা বিরোধী কাজ করতে থাকল। 7 মার্চ 71 পর থেকে পাকিস্তানি বিহারি সৈন্যরা তাদের সাথে চাকরি করা বাঙালি সৈন্যদের নিরস্ত করতে থাকল। কিছু বাঙালি সৈন্য অস্ত্র নিয়ে অথবা খালি হাতে পালিয়ে এলেন। হানাদাররা তাদেরই সাথে কিছু বাঙালিদের সৈন্যকে নির্যাতন করল। পিস কমিটির লোক, রাজাকারেরা ও স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানি সৈন্যদের, আওয়ামী লীগ নেতাকর্মী ও হিন্দুদের বাড়িঘর চিনিয়ে দিত। রাজাকারেরা পাকিস্তানি সৈন্যদের রাস্তা চিনিয়ে নিয়ে গ্রামে যেত। তারা চিনিয়ে দিত কোন বাড়ির লোক মুক্তিযুদ্ধে গেছে। তারা পাকি হানাদারদের তথ্য দিত, বাড়িঘর লুটতরাজ, আগুন দিত ও চাঁদাবাজি করত। তাদের এই নিষ্ঠুরতা দেখে জাতি স্তম্ভিত হয়ে পড়ল। প্রতিদিন পাকিস্তানি সৈন্যদের নৃশংসতার কথা জানতাম বিভিন্ন প্রত্যক্ষদর্শী মানুষদের কাছ থেকে। পাকিস্তানি সৈন্যদের ভয়ে তখন স্কুল, কলেজ সব কিছু
বন্ধ করে দেওয়া হয়েছিল। ঢাকা সহ অন্যান্য শহরে চাকরি করা আমাদের এলাকার অধিকাংশ চাকরিজীবী জীবন বাঁচাতে বাড়িতে বাড়িতে এসে অবস্থান নিলেন। তাদের কাছ থেকে ও অন্যান্যর কাছ থেকে পাকিস্তানি বাহিনী নৃশংস ভয়াবহতার কথা জানতে পারলাম। 24 এপ্রিল 71 পাকিস্তানি সৈন্যরা আমাদের এলাকার বাঘাবাড়ি ঘাটের দক্ষিণ পাড়ে এলো। তখন বাঘাবাড়ি ঘাটের ক্ষীরসাগর নদীতে ব্রিজ ছিল না, সরকারি ফেরি ছিল। ফেরিতে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন পারাপার করত। এই ক্ষীরসাগর নদীতে খেয়াঘাট ছিল। তখন প্রতি বছর খেয়াঘাট ডাক হতো। খেয়াঘাটের নৌকায় সাধারণ মানুষজন পারাপার হতো। পাকিস্তানি সৈন্যরা বাঘাবাড়ি ঘাটের দক্ষিণ পাড়ে এসেই দুইটি শক্তিশালী সেল ছাড়ল। সেল দুইটির বিকট শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হল। সেলের দুইটি গুলির একটি পড়ল ডায়া নামক গ্রামে, আর একটি সেল পড়ল অন্য একটি গ্রামে। সিরাজগঞ্জ মহকুমা প্রশাসক এসডিও জনাব একে শামসুদ্দিন আহমেদ স্যারের নেতৃত্বে বাঘাবাড়ি ঘাটের উত্তর পারে বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ, আনসার ও অন্যান্যরা পাকিস্তানি সৈনিকদের প্রতিরোধ করার জন্য বাংকার করে অবস্থান নিয়েছিলেন। পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়যুক্ত হওয়া যাবে না বিবেচনা করে এসডিও স্যারের নির্দেশে সব প্রতিরোধকারী এরা উগ্র হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বিভিন্ন স্থানে চলে গেলেন। 25 এপ্রিল 71 পাকিস্তানি সৈন্যরা আমাদের জেলার উল্লাপাড়া থানার চরিয়া নামক গ্রামে গণহত্যা করল। এই গণহত্যার শিকার 129 জনের পরিচয় পাওয়া গেছে। 8 মে 71 সাতিয়া থানার করমজা ও 14 মে 71 ফরিদপুর থানার ডেমরা ও সাতিয়া থানার রূপসী বাউশগাড়ি গণহত্যা হল। করমজায় স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় পাকিস্তানি সৈন্যরা মেঘা ঠাকুর পরিবারের 3 জন সহ 8 জনকে নৃশংসভাবে হত্যা করে। ডেমরা, রূপসী ও বাউশগাড়ি গণহত্যায় আমাদের দাদু প্রবোধ কুমার মজুমদার, মোনা মজুমদার ও লালু চক্রবর্তী সহ 7 শতাধিক হিন্দু মুসলমান নরনারীকে হত্যা করল। উল্লাপাড়া থানার কাঞ্চনা ঘোষপাড়া গণহত্যা হল। দেশের ভয়াবহ অবস্থা। পাকিস্তানি সৈন্যরা এক এক রাতে এক এক গ্রাম ঘিরিয়ে রেখে ভোর থেকে গণহত্যা চালায়। এদেশীয় স্বাধীনতা বিরোধী সহযোগীদের দিয়ে লুটতরাজ চালায়। বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। 25 মার্চ কালো রাতের অপারেশন সার্চলাইটের পর থেকে জীবন বাঁচানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মী ও হিন্দুরা অনেকে ভারতে আশ্রয় নেয়। বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ, আনসার ও অন্যান্যরা প্রতিরোধ যুদ্ধ চালায়। বাঙালি সৈনিক, ইপিআর, আনসার ও অন্যান্য প্রশিক্ষিত বাহিনীর সাথে মুক্তিযুদ্ধে যোগ দেয় এদেশের অধিকাংশ কৃষক, শ্রমিক, ছাত্র ও অন্যান্য নারী পুরুষ। পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে
যুদ্ধ করে বাঙালিদের কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না। প্রশিক্ষণ, অস্ত্র ও অন্যান্য সহযোগিতার জন্য বাঙালি সৈন্য ও অন্যান্যরা ভারতে আশ্রয় নেয়। আমাদের গ্রামে করতোয়া নদী পার হয়ে আসতে হয়। নৌপথ ছাড়া গ্রামে পাকিস্তানি সৈন্যরা আসতে পারবে না। আমাদের গ্রামের মুসলমানেরা খুব ভালো। আমাদের গ্রামের সর্বজনাব ডাক্তার মোহাম্মদ জয়নুল আবদিন সরকার ওরফে যতু ডাক্তার, ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ নুরুল হক সরকার, কেমিস্ট জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল সরকার, জনাব মৌলভী মোহাম্মদ হুসাইন, জনাব মোহাম্মদ শাহ আলম মাস্টার, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সরকার, জনাব মোহাম্মদ আব্দুল কালাম, জনাব মোহাম্মদ আকবর আলী মোল্লা, জনাব মোহাম্মদ ইউনুস মাস্টার, জনাব মোহাম্মদ আকবর আলী প্রামাণিক সহ গ্রামের নেতৃস্থানীয় মুসলমান যুবক অন্যান্যদের ডেকে বললেন, সারা দেশের ভয়াবহ অবস্থার কথা আপনারা সবাই জানেন। সারা দেশের যেখানে যাই হোক, সবাই দেখবেন আমাদের গ্রামের হিন্দুদের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। হিন্দুরা আমাদের আমানত। আমরা আমাদের গ্রামের হিন্দুদের রক্ষার জন্য সর্বাত্মক সতর্ক থাকব। আমাদের গ্রামের একজন মানুষও পিস কমিটির সদস্য, রাজাকার ও স্বাধীনতা বিরোধী হয় নাই। সব মুসলমানেরা হিন্দুদের বিভিন্ন নিরাপত্তা দিয়েছিলেন। আমি আদিকাল থেকে হিন্দু মুসলমানেরা এ গ্রামে মিলেমিশে বসবাস করে থাকেন। বিভিন্ন প্রতিকূলতা উপস্থিত হলে মুসলমানগণ হিন্দুদের বিভিন্নভাবে নিরাপত্তা দিয়ে থাকেন। আমাদের গ্রামটি বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য গ্রাম। মুক্তিযুদ্ধকালীন সময়ে গ্রামের অধিকাংশ হিন্দুরা পাকিস্তানি সৈন্যদের ভয়ে তাদের স্বর্ণালঙ্কার ও অন্যান্য মুসলমান মূল্যবান দ্রব্য সামগ্রী প্রতিবেশী মুসলমানদের বাড়িতে রেখে এসেছিলেন। বাংলাদেশের বিজয় দিবসের পর প্রতিবেশী মুসলমানেরা তাদের কাছে জিম্মা রাখা সকল স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় বুঝে দিয়েছিলেন। ডেমরা গণহত্যার পর থেকে আমরা দিনরাত গ্রাম পাহারা শুরু করলাম। প্রতিবেশী মুসলমান যুবকেরা আমাদের সহযোগিতার জন্য সাথে থাকলেন। বড়দের নির্দেশে মোহাম্মদ আব্দুল মজিদ সরকার, আবুল কালাম সরকার, গোলাম মাহবুব নান্নু, মোহাম্মদ আব্দুল সত্তার প্রামাণিক, মোহাম্মদ আনাই মোল্লা, মোহাম্মদ ইমান আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ লাল মিয়া, মোহাম্মদ শামসুল হক ও অন্যান্যরা রাত দিন পালা করে আমাদের সাথে থেকে পাহারা দিল। আমাদের পরিবার কয়েকদিন রাতে প্রতিবেশী মুসলমানদের বাড়িতে আশ্রয় নিয়ে ঘুমাতাম। আমাদের মুসলমানেরা এত ভালো যে তারা আমাদের জন্য ঘর ও বিছানা ছেড়ে দিয়ে নিজেরা বারান্দায় ঘুমাতেন। আমরা কয়েকদিন গ্রামের বাড়ি ছেড়ে আমাদের গ্রাম অপেক্ষা আরও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাস্তা গ্রামের আমাদের পিতৃদেবের শিষ্য মাখনলাল সিংহের বাড়িতে আশ্রয় নিয়ে থাকলাম। একাকী মনে মনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলাম।
মানুষের বাড়িতে আর কতদিন থাকা যায়। আষাঢ় মাসের প্রথম দিকে আবার গ্রামের বাড়িতে ফিরে এলাম। আমাদের গ্রামের আমরা ও অন্যান্যরা যুবকেরা নিজেদের উদ্যোগে রাত দিন পালা করে করে পাহারা দিতে থাকলাম আর মুক্তিযুদ্ধে যাওয়ার পথ খুঁজতে থাকলাম। শ্রাবণ মাসের প্রথম দিনটি ছিল 6 শ্রাবণ 1378 ও 23 জুলাই 71 শুক্রবার, বর্ষাকাল। রাত 8টার দিকে দেখি আমাদের বাড়ির কাছে পালেদের বিলে একটি ছইওয়ালা নৌকা দেখে এগিয়ে গেলাম। বাস্তা গ্রামের আমার পরিচিত মোহাম্মদ আব্দুল ওহাবকে দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, কি হবে? ওহাব বলল, এমপিএ জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার এলাকার ইচ্ছুকদের মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের জন্য ভারত নিয়ে যাচ্ছেন। আমি বললাম, তাহলে আমিও যাব। আমি চলে এলাম বাড়িতে। গোপনে আমার জামা কাপড় গোছালাম। তারপর আমার পড়ার খাতার একটি পৃষ্ঠা ছিঁড়ে মাকে উদ্দেশ্য করি একটি চিরকুট লিখলাম। চিরকুটটি ছিল, মা প্রণাম নিও, বাবাকে আমার প্রণাম দিও, বড় দাদা, মেজ দাদা ও বৌদিকে প্রণাম দিও, ছোট ভাই বোনকে স্নেহাশিস দিও। আমি মুক্তিযুদ্ধে গেলাম, তোমাদেরকে বলে গেলে যেতে দিতে না জন্য না বলে চলে গেলাম। অপরাধ ক্ষমা করিও, আশীর্বাদ করিও, আমি যেন বিজয়ী হয়ে তোমাদের কাছে ফিরে আসতে পারি। ইতি তোমার ছেলে দেবী। দিনটি ছিল আমাদের গ্রামের হাটবার। পিতৃদেব হাট থেকে ভালো মাছ এনেছেন, মাতৃদেবী রান্না করছেন, আর কিছুক্ষণ পরেই আমাদের সবাইকে খেতে ডাকবে। আমি বাড়ির কাউকে না বলে গোপনে নৌকায় গিয়ে বসলাম। রাত 8:30টার দিকে সাজাদপুরের রাজ্জাক ও এরশাদ ভাই সহ কয়েকজনকে সাথে নিয়ে একটা নৌকায় এমপিএ জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার এলেন। এমপিএ স্যারকে দেখে আমি দেখা করার জন্য এগিয়ে গেলাম। সামনে এগিয়ে আদাব দিলাম। আমাকে দেখে স্যার বললেন, দেবেশ, তুমি কেন? এত ছোট মানুষকে তো মুক্তিযুদ্ধে নেবে না। আমি অনুরোধ করলাম। এমপিএ সাহেব বললেন, ঠিক আছে, চলো। তারপর রতনকান্দি পালেদের বিলের ঘাট থেকে রাত 9টার দিকে আমাদের নৌকা ছাড়ল। মানসিকভাবে ভগবানকে প্রণাম করলাম। শুরু হলো এক কিশোরের জীবনপণ যুদ্ধে যাওয়া। মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে বাড়িতে এসে জানতে পারলাম আমার কারণে আমার বড় দাদা ও ছোট ভাই নৌকা ডুবিতে মরতে নিয়েছিল। আমি ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আধা ঘন্টা পরই মাতৃদেবী আমাকে ডেকেছিলেন। আমাকে না পেয়ে